তো ও আমার ছেলে। আরহামের শরীরে আমার রক্ত বইছে। আমার ছেলেকে আমি পেতেই পারি। না, ও তোমার ছেলে না, ও আমার ছেলে। আমাকে যা ইচ্ছে করো, কিন্তু আরহামের দিকে দৃষ্টি দিবে না। আরিমা একটু থেমে বলল, দৃষ্টি দিতে পারবে না, কারণ জানো, সে এখন নেতা সাহেবের কাছে। আরিমার নির্নিমেষ চাহনি দেখে রাজের রাগ উঠে গেল। সে ফায়ানের কথা শুনতেই চায় না। এগিয়ে গিয়ে আরিমার দুই গাল চেপে ধরল। আরিমা টু শব্দটি করছে না, রাজ থেকে সরারও চেষ্টা করছে না। রাজ দাঁত কিড়মিড়ি করে বলল, নেতা সাহেব তাই না? তো নেতা সাহেব তোকে কি করেছে? এত ফায়ান ভক্তি কীভাবে হলি? টাকার লোভ? সেটা তোর নেই? তাহলে ফায়ান তোকে কি এমন দেখিয়েছে যার কারণে তুই সারাদিন ফায়ানের নাম জপেস? আরিমার শরীর রাগে রিরি করে উঠল। রাজের হাত ছাড়ানোর চেষ্টা করতে লাগলো, কিন্তু পারছে না। রাজ আরিমাকে ছেড়ে দিয়ে তার গালে সজোরে একটা থাপ্পড় মারল। আরিমা ছিটকে গিয়ে দেয়ালের সাথে বাড়ি খেল। আরিমা কপাল চেপে ধরে দাঁড়িয়ে আছে, মাথাটা ভন ভন করে ঘুরছে, কপাল বেয়ে রক্ত গড়িয়ে পড়ছে। রাজ একটু এগিয়ে এসে বলল, অপেক্ষা করো শোনা, একটু কষ্ট সহ্য করো। একটু পরেই আমাদের বিয়ে সম্পন্ন হবে। আর তোমার মুখে ফায়ানের নাম আরেকবার নিলে তোমার মুখ ছিঁড়ে ফেলবো শোনা। আরিমা দাঁত মুখ খিঁচে রাজের কথা শুনছে। আরেকটু সময়ের অপেক্ষা, তারপর রাজের বিষ দাঁত ভাঙতে সময় নেবে না সে। স্যার, এখন লোকজন কিছু কম আছে, আপনি মাস্ক পরে নিন। ফায়ান আর নাদিম সকলের অগোচরে বড় মাঠটার দিকে এগিয়ে গেল। লোকজনের সম্মুখে পড়লে বিপাকে পড়তে হবে। নাদিম আর ফায়ান নতুন নির্মাণাধীন বিল্ডিংটার দিকে এগিয়ে গেল। তন্ন তন্ন করে খুঁজেও কিছুর হদিশ মিলল না। নাদিম, মাঠের ডান পাশে একটা কুটির আছে না, চলো একবার দেখে আসি। ভাই, ওখানে কি আর থাকবে? ছোট্ট একটা কুটির, পোকাও মারায় না সেদিক। তাই তো আমরা যাব। এই তো ফাঁকি, আই এম হেয়ার। বেশি পাখি পাখি করো না, উড়ে যেতে টাইম লাগবে না। রাজ হাসল। আমার ফাঁকি, তোমাকে মনের কুটুরিতে বন্দি করে রাখবো। কাজী সাহেব, ভিতরে আসেন। আরিমা হালকা হাসল। তুমি বুঝি জানো না রাজ, কদিন আগে আমার আর নেতা সাহেবের বিয়ে সম্পন্ন হয়েছে। সেটা তুমি, আমি আর তার বাড়ির লোক জানে, মিডিয়ারা জানে না, আর না বাইরের লোক। রাজ বাঁকা হাসল। আমি তোমাকে কখনোই বিয়ে করব না। তুমি একটা অযোগ্য মানুষ, একটা কীটের থেকেও অধম তুমি। তোমার পাপের খরা পূর্ণ হয়েছে, শুধু ভাঙার সময় আসার অপেক্ষা। চুপ, একদম চুপ। তুই বিয়ে করবি না, তোর মরা বাপ এসে করবে। খবরদার রাজ, আমার বাবাকে নিয়ে কিছু বললে জিপ টেনে ছেড়ে ফেলবো আমি। আরিমা দিশেহারা হয়ে যাচ্ছে রাগে, নিজেকে সামলাতে না পেরে রাজকে একটা থাপ্পড় লাগিয়ে দিল। রাজ গালে হাত দিয়ে আরিমার দিকে তাকিয়ে আছে। কিয়ৎক্ষণ পরেই আরিমার দিকে এগিয়ে গেল রাজ। তারপর চুলের মুঠি ধরে এনে কাজীর সামনে বসালো। বেচারা কাজী সাহেব থতমত খেয়ে বসে আছে। তাকেও তো ধরে বেঁধে এনেছে হুমকি দিয়ে। তখন বুঝতে না পারলেও এখন ঢের বুঝতে পারছে ব্যাপারখানা। আরিমা বারবার দরজার দিকে তাকাচ্ছে আর মনে মনে আওড়াচ্ছে, নেতা সাহেব, আজকেও আপনি লেট লতিফ, কখন আসবেন? আমার একটুও ভাল লাগছে না। আমি চাই আপনি এসে নিয়ে যান আমাকে। আসেন প্লিজ। খানভেলায় হতাশার ছাপ। বিয়ের সব জোগাড় শেষ, লোকজন আসতে শুরু করে দিয়েছে। তারা এসে সবার আগে জিজ্ঞেস করছে, এমপি সাহেব কোথায়, তাকে দেখতে পাচ্ছে না কেন? তাদের অনেক কষ্ট করে দমিয়ে রেখেছে জাবেদ আর ফিরোজ। তারা তাদের ছেলের কাণ্ডে হতাশ। কোনো না কোনো মেয়েকে বিয়ের জন্য উঠে পড়ে লেগেছে, সে আবার বিয়ের দিন পালিয়েও গেছে। এখন এতগুলো লোককে যাচ্ছে তাই বোঝ দিতে হচ্ছে। ফারহা চারপাশে খুঁজেও কাঙ্ক্ষিত সেই মানুষটিকে না পেয়ে হতাশ হলো ভীষণ। শেষে বন্ধু মহলের কাছে চলে গেল আড্ডা দিতে। তোরা তো শান্ত কিভাবে? বেলার কথাতে সবাই তার দিকে তাকালো। একসাথে এতগুলো দৃষ্টি বোধহয় বেলা নিতে পারল না, তাই তার কাশি উঠে গেল। সেই সুযোগে মনির তার পিঠে ধূপধাপ কয়েকটা লাগিয়ে দিল। বেচারি না পারছে কিছু বলতে, না পারছে সইতে। অঞ্জনার বয়ফ্রেন্ড, তুই আমাকে মারলি কেন শালা? রাগে বেলা হিসিস করছে সাপের মতো। এই কালনাগিনী, এইভাবে হিসিস করছিস কেন? আর মোটেও আমাকে অঞ্জনার বয়ফ্রেন্ড বলবি না। আমি তো মনির খান না। এটা তোকে কতবার বোঝালে বুঝবি তুই? রোগীর বেলার গলা টেবিলের সাথে চেপে ধরল। বেলা ছাড়ানোর চেষ্টা করেও পারছে না। এদিকে অবস্থা বেগতিক দেখে সবাই জোরছে মনিরের হাত ধরে টেনে বেলার থেকে ছাড়িয়ে আনলো। বেলা হাঁপাচ্ছে, বেশ ভয় পেয়ে গেছে মনে হচ্ছে। মনির এরকম করবে সে ভাবেও নি। এদিকে মনিরের হাত আফরিদ আর শুভ ধরে আছে। সেই সুযোগে
ঠাস করে গালে একটা থাপ্পড় লাগিয়ে সেখান থেকে কাঁদতে কাঁদতে চলে গেল বেলা। সবাই হাঁ করে বেলার যাওয়ার দিকে তাকিয়েছে। এত তাড়াতাড়ি এরকম কাণ্ড ঘটবে তা কেউই ঠাউর করতে পারেনি। এটা কি করলি শালা? দিলি তো মেয়েটাকে কাঁদিয়ে। এমনিতেই মেয়ে মানুষ, তার ওপর জাঁদরে। নে সামলা জ্বালা। বলেই মনিরকে ধাক্কা দিয়ে সামনের দিকে ঠেলে দিল শুভ। বেচারা মনির নিজেও ভাবতে পারেনি এরকম কিছু ঘটবে। সে মাথা চুলকে বেলার যাওয়ার রাস্তা ধরে এগিয়ে গেল। আচ্ছা আফরিদ, তোকে একটা কথা আক্স করি। আফরিদ তখন বিয়ার খাচ্ছিল। সিমরানের কথায় বিয়ারের বোতলে ঠোঁট লাগালো, তারপর মাথা নাড়িয়ে সম্মতি জানালো। আরিমার বিয়ের দিন দেখেছিলাম কিছু নিয়ে তুই আপসেট ছিলি। আরিমার বিয়ে নিয়ে তো মোটেও এরকম ছ্যাঁকাখোর ভাবে ছিলি না। শুনবি? অবশ্যই। আচ্ছা সবাই গোল হয়ে বস। আফরিদের কথায় সবাই চেয়ার ছেড়ে মেঝেতে বসে পড়ল। এর জন্য ফ্ল্যাশব্যাকে যেতে হবে। আমরা প্রস্তুত। ওকে, ফ্ল্যাশব্যাক। সেদিন তোদের সাথে দেখা করার কথা ছিল আমার। তোদের সাথে দেখা করে বাড়ির দিকে রওনা হলাম। অটো করে যাওয়ার সময় আমার পাশে বসে থাকা একজন লোক আমাকে বলল, ভাই আপনার মোবাইলটা দেবেন, ব্যালেন্স শেষ আমার ফোনে। আমিও আমার মোবাইল দিয়ে দিলাম। উনি মোবাইলে কাউকে কল লাগিয়েছিলেন, কিন্তু ফোন বন্ধ দেখাচ্ছিল বারবার। আমি বেশি খেয়াল করলাম না তার দিকে। গাড়ি কিছু দূর যাওয়ার পরেই ইউটার্ন মারলো। আমি এবার ঘাবড়ে গিয়ে পাশের লোকটাকে কিছু বলবো তার আগেই আমার মুখে রুমাল চেপে ধরলো লোকটা। সেখানেই জ্ঞান হারালাম আমি। তারপর সবার উচ্চ আওয়াজের প্রকোপে আফরিদ নিজের কান চেপে ধরল। থামবি তোরা, পাঠা কোথাকার? আমরা পাঠা না, তুই পাঠা। ও হ্যাঁ, তোরা তো পাঠি। ইফরিতের বাচ্চা। থাম তোরা, আমার কাহিনীর মাঝে কথা বলিস না তো। এবার শোন ফ্ল্যাশব্যাক। যখন জ্ঞান ফিরল তখন দেখলাম একটা গাছের সাথে বাঁধা আমি। মাথাটা কেমন ঝিমঝিম করছে। ঝাপসা চোখে সামনে তাকালাম। ভূতের মতন একটা খাম্বা আমার সামনে দাঁড়িয়ে আছে। একবার মাথা নাড়ালাম, এরপর আবার তাকিয়ে দেখলাম ওইটা খাম্বা না, একটা মানুষরূপী ভুতুড়ে খাম্বা দাঁড়িয়ে আছে। কে আপনি? আমাকে ধরে নিয়ে এসেছেন কেন? ওই পাশ থেকে কোনো আওয়াজ আসলো না। কে আপনি? কথা বলছেন না কেন? আমার পরিচয় জেনে তোমার কাজ নেই বাচ্চা, আমি যা বলছি তা শোনো। কি বলবেন আমাকে? আমি শুনবই বা কেন? কে আপনি? আগে শোনো। শুনলে ছেড়ে দিবেন? অবশ্যই। তুমি তোমার ভাই নাদিম হাওলাদারকে সোহার্দ ফাহান খানের কাছে খারাপ বানাবে। হোয়াট ননসেন্স, কখনো না। হুশ, আগে শোনো পুরোটা। ফাহানের কানে এই খবর পৌঁছে দিবে যে নাদিম ফারহানের প্রতি দুর্বল, তারপর বাকিটা ফাহান দেখে নেবে। বলেই খ্যাক খ্যাক করে হাসতে লাগলো লোকটা। আপনার কথা আমি শুনবই বা কেন? হু আর ইউ? আই এম। বলবো, অবশ্যই বলবো, কেন বলবো না। শোনো বাচ্চা, তুমি আমার কথা অনুযায়ী কাজ না করলে। লোকটা পকেট থেকে ফোন বের করলো, তারপর একটা ভিডিও প্লে করলো যেখানে দেখা যাচ্ছে ভাইয়া গাড়ি করে বাসায় ফিরছে আর তার পাশের গাড়িতে একজন লোক বন্দুক তাক করে আছে। ভিডিওটা দেখে যেন আমার ভাবনারা খেই হারালো। ঠিক তখনই লোকটা বলল, দেখো বাচ্চা, তুমি যদি আমার কথা অনুযায়ী চলো তাহলে তোমার ভাই বেঁচে যাবে। ফায়ান এতটা নির্দয় নয় যে তার বিশ্বস্ত কর্মচারীকে একেবারে মেরে দেবে। কিন্তু তুমি যদি আমার কথা না শোনো, জানো তো বাচ্চা, আমি প্রচুর নির্দয়। আমি রাজি, প্লিজ আমার ভাইয়ার কোনো ক্ষতি করবেন না। সে ছাড়া আমার আর কেউই নেই, প্লিজ। আহা বাচ্চা, কাঁদে না। আমার কথা অনুযায়ী চললে তোমার ভাইয়ের কিচ্ছু হবে না। আমি রাজি। গুড বয়। তারপর লোকটা আমার গায়ের দড়ি খুলে দিল। লোকটা যেতে যেতে বলল, আমার কথা নড়চড় যেন একদম না হয়, নইলে বুঝতেই পারছো নিশান্ত রাজশিক কখনো ডায়লগ মারে না, কাজ করে দেখায়। সবাই টাস্কি খেয়ে বসে আছে। এত কিছু ঘটে গেছে আর সে কিছু বলেই নি তাদের। আর এখন দেখো আরামসে বিয়ার গিলছে, শালা খচ্চর। কিন্তু তুই ওই ব্যাটাটাকে হামলা করিসনি কেন? আমি থাকলে ওখানে হাফ সেঞ্চুরি করে আসতাম। আফরিদ খিক খিক করে হাসতে হাসতে বলল, হ্যাঁ আমি সেঞ্চুরি করতে যেতাম আর ওই ভুতুড়ে খাম্বা আমাকে 6টা মারতানা দিয়ে আমাকে মেরেই সেঞ্চুরি করে দিত। কেন? ওনার আশেপাশে গার্ড ছিল। সবাই আবার নেতিয়ে গেল। চট করে সিমরান বলল, তাহলে তুই এত শান্ত কিভাবে? ফায়ান স্যার সব জেনে গিয়েছিল, তাই আরিমাকে বিয়ে করে নিয়েছে। কিন্তু এর মাঝে আরিমা এলো কোথা থেকে? আরিমা স্যারের বউ হয়ে গেল। ফারহা বাসা থেকে বের হবে না। বিয়ের যানজটে সবাই ব্যস্ত থাকবে। ফারহাও গার্ডের সাথে থাকবে। কিন্তু অন্য উপায়ও তো পাওয়া যেত। আমি কি জানি, স্যারকে বল গিয়ে। সবাই আবার চুপচাপ। ফারহা ওয়াশরুমে এসে মুখে পানি দিচ্ছে। ট্যাপের পানির সাথে করে চোখের পানিও ঝরছে। নিজেকে কেমন অসহায় লাগছে। নিশান্ত রাজ, আমি আপনাকে যে মন দিয়ে বসেছিলাম। চারপাশে পিনপিনে নীরবতা বিরাজ করছে।
কাজী বহু সময় যাবৎ কাগজ কলম নিয়ে বসে আছে। এদিকে কোণে রাজি হচ্ছে না। বিপদ এসে ঘাড়ে চেপেছে তার। এখান থেকে কেটে পড়তে পারলেই বাঁচা যায়। সাইন করবে না? কক্ষুনি না। আমার স্বামী থাকতে তোমাকে কক্ষুনি বিয়ে করব না। তোর স্বামী? আরেকবার এই কথা বলে দেখ। রাজ রাগে গড়গড় করছে। আজকে কিছু একটা করে ফেলবে সে। দেখ, তুই আমাকে বিয়ে করবি না? অফকোর্স নট। আমার স্বামী জীবিত আছে এখনো। মেরে দেব তাকে আমি। আরিমা হেসে দিল, তারপর বলল, তুমি মারতে নেতা সাহেবকে? নাইস জোকস। এই পাখি, তুমি না আগে আমায় চোখ খাড়াতে, এখন কেন ভালোবাসো না আগের মতো? বলতে বলতে রাজ আরিমার গাল হাতের আজলাই ভরে নিল। আরিমা তবু ঠায় দাঁড়িয়েছে। বাসো না ভালো আগের মতো আমাকে? ভালোবাসবো? তাও তোর মতো কিটকে? আগে আমি বড্ড বোকা ছিলাম, তাই একজন খুনিকে মন দিয়ে বসেছিলাম। তোর সাথে এখনো ভালো ব্যবহার করছি দেখে ভাবিস না আমি সব ভুলে বসেছি। এবার রাজ তার গাল চেপে ধরল। তুই আমাকে কি করবি? ফুসকি মেয়ে একটা। তোর দুর্বলতা আমি জানি না ভেবেছিস? খতম করে দেব, যেভাবে খতম করেছিলাম রামিসাকে। আরিমার চোখ দুটো মুহূর্তেই জ্বলে উঠল। সে রাজের হাত দুটো ধরে পিছনে মুড়িয়ে নিল। তারপর তার এক হাতের কনুইয়ের সাহায্যে রাজের গলা আঁকড়ে ধরল। জোরে চেপে ধরে আছে আরিমা রাজের গলাটা। রাজ হাঁসফাঁস করছে, কিছুতেই ছুটতে পারছে না। আরিমার হাতে এত শক্তি এলো কিভাবে, তা বোধগম্য হলো না রাজের। ঠিক তখনই ফায়ান আর নাদিম প্রবেশ করলো। আরিমার এমন রূপ দেখে নাদিম ভড়কালো, কিন্তু ফায়ান নির্বিকার। কুত্তা, তুই কি ভেবেছিস আমি কিচ্ছু জানি না? সব ভুলে গেছি। সুযোগের অপেক্ষা ছিলাম। তোকে তিলে তিলে মারবো আমি। আমার সব কষ্টের কারণ তুই। একমাত্র তুই আমার জীবন নরক করে তুলেছিস। পরপর কয়েকটা পাঞ্চ মেরে দিল রাজের মুখে আরিমা। তারপর তাকে মাটিতে ছুঁড়ে ফেলল। আমার এত কিছু পিছনে দায়ী তোরা। তোরাই না আমাকে ট্রেনিং করিয়েছিস? ভুলে গেছিস সব? তোরাই আমার জীবনকে নরক করেছিস। কি ভেবেছিস আমি জানি না? তোকে ভালোবাসাটা আমার জীবনের প্রথম ভুল ছিল। দ্বিতীয় ভুল ছিল তোকে বাঁচিয়ে রাখা। আরিমা রাজের চুল টেনে ধরল। এদিকে কয়েকটা ঘুষি খেয়ে রাজের অবস্থা বেহাল। সে আরিমাকে ধাক্কা দিয়ে পালাতে গেলে ফায়ান বলে উঠল, পালাতে চেষ্টা করো না, লাভ হবে না। নাদিম এগিয়ে সে রাজকে ধরে বাইরে নিয়ে এলো। সেখানে আগে থেকেই পুলিশ দাঁড়ানো ছিল। নাদিম রাজকে দিয়ে সে ফায়ানের পাশে দাঁড়ালো। আরিমার কথা নাদিমের মাথার উপর দিয়ে গেছে সব। একটা ব্যাপার সে বুঝতে পেরেছে, একসময় আরিমা রাজকে ভালোবাসতো। তা বউ, আপনার কাজ শেষ হলে যেতে পারি? আমার বাচ্চাটা অপেক্ষায় আছে আপনার। আরিমা চোখ তুলে ফায়ানের দিকে তাকালো। সে এই অবস্থায় বিয়ে করবে কিভাবে? চিন্তা করো না বউ, ইতিহাসে এই প্রথম কোনো মেয়ে হুড়ি পড়ে কপালে রক্ত শুকিয়ে যাওয়া অবস্থায় বিয়ের পিড়িতে বসবে। বলেই ফায়ান আরিমাকে কোলে তুলে হাঁটা লাগালো। আপনার সমস্যা কি? যখন তখন কোলে উঠিয়ে নিন কেন? লুচ্চা নেতা সাহেব। চুপ করবে? আমার সমস্যা হচ্ছে, কোল থেকে ফেলে দিব একদম। আরিমা ফিসফিস করে বলে উঠল, অন্যদের দেখে বউ পক পক করলে বর চুমু দিয়ে চুপ করিয়ে দেয়, আর এই ফটকা আমাকে থ্রেট দিচ্ছে। আরিমার কথা শেষ হতে ফায়ান মুখ বাঁকিয়ে হাসল। তার বউয়ের তর সইছে না। এদিকে নাদিম মুসকে মুসকে হাসছে তাদের কাণ্ড দেখে। অতঃপর একটা স্বস্তির নিঃশ্বাস ফেলল সে। যাক, আপাতত পরিবেশ ঠান্ডা। ফিরোজ খান গাল ফুলে গেটের সামনে এসে দাঁড়িয়েছে। আপাতত মেহমান সবাই ভেতরে, তাই এখানে কেউ এসে তাকে ডিস্টার্ব করবে না। ছেলের কাণ্ডে সে আসলেই হতাশ। ছেলে হয়ে বাপকে এমন কথা কেউ বলে নাকি? একে না দেখলে বোধহয় তার জানাই হতো না। কিছুক্ষণ আগে ফায়ান ফিরে এসেছে, সাথে আরিমাকে নিয়ে। আরিমার পরিধানে একটা সিম্পল শাড়ি আর মাথায় হিজাব লাগানো, মুখ মাস্ক দিয়ে ঢেকে রেখেছে। হবু পুত্রবধূর এহানো রূপ দেখে ফিরোজ খান আবার হতাশ হয়ে গেলেন। বিয়েতে অন্তত কেউ একটু সাজে। এই মেয়ে তো আরো নিরামিষ। দুই নিরামিষ মিলে সংসার করবে কিভাবে? নাতি নাতনের মুখ আদৌ দেখা হবে? তারপর মনকে এই বলে বুঝ দিলেন, পালিয়ে যাওয়া মেয়ে তো আর বিয়ের জন্য রাজি না যে সাজুগুজু করে বিয়ের পিড়িতে বসবে। কিন্তু মেয়েটা পালালো কেন? তার ছেলে লাখে একটা। চেহারা, ব্যবহার, সুনাম, টাকা পয়সা কোনো দিক থেকেই কমতি নেই তার ছেলের। এই মেয়েটা কি অন্য কাউকে ভালোবাসে? না হলে পালাবে কেন? এসব ভাবতে গিয়ে ফিরোজ খান আবার হতাশ হচ্ছেন। পরক্ষণে একটা কথা মনে পড়তেই ওনার রাগ উঠে গেল। এই নাকি আমার ছেলে, বাপকে কিনা বলে বসে লোকদের সামনে লজ্জায় ফেলে। কিরে, কে তোকে লজ্জা দিল আবার? ফিরোজ খান তাকিয়ে দেখে তার ছোটবেলার বন্ধু রাশেদ। এত দেরি করলি কেন? আর একটু পরে আসলে তো খাবার দাবার শেষ, শুধু প্লেট নিয়ে যেতে হতো। সমস্যা কি? প্লেট বিক্রি করে না হয় বিরিয়ানি খেতাম,
তাও তো বলতে পারতাম সৌহার্দ্য ফায়ার খানের বিয়ের প্লেট বেচে বিরিয়ানি খেয়েছি। ফিরোজ খান হেসে দিল। দুজনেই হাসতে লাগলো। কতদিন পর দেখা তাদের। ব্যবসার জন্য ফিরোজ খান বেশিরভাগ সময় দেশের বাইরেই থাকেন, সাথে ভাই জাভেদ খান থাকে। তারা আর সময় কোথায় পায় বন্ধুদের সাথে আড্ডা দেন? এবার বল, কে তোকে লজ্জা দেয় পাবলিক প্লেসে? সৌহার্দ্য ফারহান খানের বাপকে লজ্জায় ফেলে? কে সেই ছাগল? সে কি জানে না এমপি জানলে তাকে কি করতে পারে? আরে বলো থাম, এত ঢং করার কারণ নেই। আমার নিমক হারাম ছেলে আমাকে লজ্জাই দেয়। রাশেদ থতমত খেয়ে গেল। ফারহান আবার তোকে কিসের লজ্জা দিবে? শোন তবে। ফায়ান গাড়ি থেকে নামার পর ফিরোজ খান তার দিকে এগিয়ে যায়। এদিকে বর্ব একসাথে এসেছে দেখে সবাই অবাক হয়ে তাদের দেখতে ছুটে আসে। ফিরোজ গিয়ে ছেলেকে বলে, বাবা ফায়ান, এইসব কি? কি সব কি? তুমি কি এই পাঞ্জাবি পরে বিয়ে করবে? না মানে একটা শেরওয়ানি পরলে ভালো হতো না? কেন শেরওয়ানি পরবো কেন? আমার শেরওয়ানি ভালো লাগে না। এমন করে না বাবা, আমি গার্ডদের বলে দিচ্ছি, তারা তোমার জন্য আর বৌমার জন্য পোশাক আনবে। তোমার বৌমা আর আমি দুজনেই এই পোশাকে কমফোর্টেবল। তুই বুঝছিস না। উফ আব্বু, তোমার যদি একান্তই সমস্যা হয়ে থাকে শেরওয়ানি তুমি পরে ফেলো, আর একটা ভালো শাড়ি এনে আম্মুকে পরিয়ে আবার বিয়ে করে নাও। আমরা তো তোমার বিয়ে দেখিনি, সেই সুযোগে বিয়েটাও দেখা হয়ে যাবে। বাপ ছেলে একসাথে বিয়ে করব, কি বলো? সবাই হো হো করে হেসে দিল, যেন হাসতে হাসতে লুটোপুটি খাবে। এদিকে ফিরোজ খানের মুখ থমথমে হয়ে গেল। গাধা কোথাকার, আমার বিয়ের সময় কি তুই ছিলি যে দেখতে পাবে? উফ আব্বু, তুমি কি তোমার বিয়ের দিন আমার কথা শুনেছিলে? বলো, শুনুনি তাই না? আমিও আমার বিয়ের দিন তোমার কথা শুনছি না। আরে আমার বাপ, আমার বিয়েতে তুই ছিলিস না। আজকাল দেশ কত আপডেট হয়েছে, চাইলে আমাকে আগেই পৃথিবীতে এনে তারপর ধুমধাম করে বিয়ে করতে পারতে। এখন সরো, আমি ভেতরে যাব, বিয়ের লগ্ন বয়ে যাচ্ছে যে। আজকালের পোলাপান বাবা মায়ের কথা শোনেই না, এদের যে কি হবে। ফায়ান ভিতরে প্রবেশ করতে গিয়েও থেমে গেল। মনে নেই আব্বু, তোমাকে বিয়ে করানোর জন্য দাদু তোমার পেছনে লাঠি নিয়ে কত ঘুরেছে? পিঠেও তো কয়েক ঘা পড়েছিল। তুমিও তোমার বাপের অবাধ্য সন্তান ছিলে, সেই তুলনায় আমি তোমার থেকে ফার্স্ট। এই যে আমাকে বলতে হলো না একজনকেই দুবার বিয়ে করে নিচ্ছি। ফিরোজ খান টাস্কি খেল। ফায়ান কিভাবে জানলো তার বাবা বিয়ে করানোর জন্য তাকে লাঠি পেটা করেছে? আজকাল ছেলে তার উপরও রিসার্চ করে নাকি? রাশেদ হাসছে, হাসতে হাসতে ফিরোজ খানের উপরে ঢলে পড়ছে। বাবা ছেলের কাণ্ডে সে বিমোহিত যেন। হয়েছে, দাঁত দেখানো বন্ধ কর, দুর্গন্ধ আসছে। সাথে সাথে রাশেদ হাসি বন্ধ করে দিল। ফিরোজ এখন ক্ষেপে আছে, কিন্তু হাসি থামার নাম নেই তার। অপারগ হয়ে মুখ টিপে হাসছে সে। চল, বিয়ে মনে হয় শেষ হতে চললো। আমার তো কোনো মূল্যই নেই, তাড়াতাড়ি চল, নইলে কিন্তু খাবারটাও খেতে পারবি না। বিয়ে পড়ানো শেষ। আরিমা আর ফায়ান পাশাপাশি বসে আছে। আরিমার কোলে আরহাম চুপটি করে বসে আছে। একদিন মাম্মাকে কাছে না পেয়ে ছেলেটা কেমন নেতিয়ে গেছে। আরিমার বেশ মায়া হলো তার ছেলের প্রতি। মাথায় একটা চুমু খেলো আরহামের। ফায়ান একবার আরিমার দিকে তাকালো, আরেকবার আরহামের দিকে, তারপর হালকা হেসে আবার ফোনে মনোযোগ দিল। বিয়ে বাড়িতে কেউ বাচ্চাটার সম্পর্কে কথা তুলছে না। তারা ভাবছে কোনো রিলেটিভের বাচ্চা হবে হয়তো। কতই তো বিয়ে দেখেছে তারা, নতুন বউয়ের কোলে বাচ্চারা বসে থাকে, যেন এটাই তাদের একমাত্র গুরুত্বপূর্ণ কাজ। কিন্তু ফোনের বাড়ির কেউ নেই, এটা তাদের ভাবার বিষয় নয়। সৌহার্দ্য ফায়ান খান নিশ্চয়ই অযোগ্য কাউকে জীবনসঙ্গী হিসেবে বেছে নেবে না। ফারহা ফায়ানের কাছে এসে দাঁড়ালো। তার উপস্থিতি পেয়ে ফায়ান মাথা তুলে তাকিয়ে দেখলো ফারহা তার দিকে তাকিয়েছে। এক পলক তার দিকে তাকিয়ে আবার ফোনে মনোযোগ দিল ফায়ান। আর কিছু বলবি? তেমন কিছু না, আর ওকে ঘরে দিয়ে আসি ভাইয়া, রাত অনেক হলো। আরহামকে সাথে নিয়ে যা, নয়তো বাসরে ডিস্টার্বনেস তৈরি করবে। আরিমার কাশি উঠে গেল, যেন সে শুকনো মাটিতে আছাড় খেলো। ফারহা ড্যাব ড্যাব করে ভাইয়ের দিকে তাকিয়েছে। মাগো, তার ভাই এরকম ঠোঁটকাটে স্বভাবের কবে হলো? ফারহা এক ভুরু উঁচু করে আরিমার পানে দৃষ্টি দিল। ফারহার দৃষ্টি দেখে আরিমা মিনমিন করে বলল, আমার দিকে দেখছিস কেন? আমি কি করেছি? তাই তো ফারু, ভাবির দিকে কেউ ওভাবে তাকায়? আমার বউকে সম্মান দিবি। আরিমা যেন ভিমড়ি খেল। এই লোকটা কি শুরু করেছে? ফারহা বেশ বুঝতে পারছে ভাই আরিমাকে জ্বালাচ্ছে, সে তাদের মাঝে থাকতে চায় না। তাই আরিমাকে জোরপূর্বক আরিমার থেকে নিয়ে এলো। আরহাম ঘুমে কাদা। ফারহা যেতেই আরিমা খেকিয়ে উঠল। আপনার লজ্জাশরম বলতে কিচ্ছু নেই, বেশরম পুরুষ। ফায়ান ফোন থেকে দৃষ্টি সরিয়ে আরিমার দিকে তাকালো, তারপর মুখ বাঁকিয়ে বলল, কেন? আমি কি প্যান্ট খুলে ঘুরছি যে আমার লজ্জা থাকবে না? আমি তো বস্ত্র সহ বসে আছি, বস্ত্রহীন তো নই আমি। এই তোমার মতলব কি?
আরিমা এবার চোখ বড় বড় করে তাকালো ফায়ানের দিকে। আমার মতলব মানে? তুমি কি ইনডাইরেক্টলি আমাকে বস্ত্রহীন অবস্থায় দেখতে চাইছো? বলে ফায়ান সন্দেহান চোখে তাকালো আরিমার দিকে। আরিমা হা করে ফায়ানের দিকে তাকালো। নেতা সাহেব কি দিন দিন লাশ লজ্জা খেয়েছে? ছি ছি ছি, ভয়ঙ্কর কাণ্ড। ফায়ান আরিমার দিকে ধ্যান দিল না। মেয়েটা এবার কিছুক্ষণ ভাবুক তাকে নিয়ে। বউয়ের ভাবনায় থাকাটাও একটা যোগ্যতা, ভাগ্য লাগে। তার উপর বউ সুন্দরী হলে তো কথাই নেই। এই যে আমার হতাশ বাবা, এভাবে ঘুরঘুর করছো কেন? কে হতাশ? আমাকে তোর হতাশ মনে হয়? না, তুমি তো সারাদিন কথায় কথায় হতাশ হয়ে পড়ো, তাই এই নাম তোমার জন্যই পারফেক্ট। হারামজাদা, বিয়েটা খালি শেষ হোক। চুল খুলে দাও, বেনি ভেঙে দাও বন্ধু আমার, ভাঙা মনে শত্রুতা ভরে দাও আবার। উদ্ভট তুমি আর তোমার সব কবিতা। হঠাৎ রুমে ফায়ানের উপস্থিতি পেয়ে ভড়কালো আরিমা। মাত্রই তো সে রুমে আসলো, এখনই ফায়ান হাজির। আমার রুমে আমি আসবো না? আরিমা তবদা খেয়ে গেল। আপনি বুঝলেন কিভাবে? আমি যেভাবে চোখ দুটো রসগোল্লার মতো বানিয়ে রেখেছো তাতেই বুঝে গেছি। ও যাকগে, তোমার কবিতাটা সুন্দর ছিল, কিন্তু কবিতায় সামান্য ভুল আছে। আরিমা ভুরু কুঁচকে তাকালো। তার কবিতায় কি ভুল আছে? ফায়ান এক পা করে আরিমার দিকে এগিয়ে গেল। তারপর তাকে পিছন দিকে ঘুরিয়ে ক্লিপ দিয়ে আটকানোর চুলগুলো ছেড়ে দিল। ব্যালকনির গ্রিলের সাথে আরিমাকে হালকা চেপে ধরে কানের কাছে মুখ নিয়ে ফিসফিস করে বলল, চুল খুলে দাও, বেনি ভেঙে দাও বন্ধু আমার, ভাঙা মনে ভালোবাসা ভরে দাও আবার। আরিমা ঈষৎ কেঁপে উঠল। তা বুঝতে পেরে ফায়ান ফাঁকা হাসল। আরিমার চুলে মুখ ডুবিয়ে হালকা ঘ্রাণ নিল ফায়ান। তারপর ভুরু কুঁচকালো সে। তুমি কি শ্যাম্পু ইউজ করো? এই অবস্থায় এরকম কথা আরিমা মোটেও আশা করেনি। মনে মনে আনরোমান্টিক উপাধি দিয়ে দিল তার নেতা সাহেবকে। চলো নামাজ পড়বে। আরিমা সায় জানালো। দুজনেই অজু করে এসে নামাজ আদায় করে নিল। যায় নামাজ উঠিয়ে রেখে আরিমা বলল, আমি কোথায় ঘুমাবো নেতা সাহেব? ফায়ান ঠাস করে আরিমার দিকে তাকালো। আরিমা দৃষ্টি নিচু করে নিল। এভাবে কেউ তাকায়? তার বক্ষস্থল যে ধুকফুক করে উনি বুঝিতে জানেন না? বউ তুমি কোথায় ঘুমাবে মানে? আমার বুকে ঘুমাবে। আরিমা আজ অবাকের ঠেলায় জ্ঞান হারাবে। কি? কখনোই না। আশ্চর্য, বউ আমার, বিছানা আমার, ঘর আমার। একবার না দুইবার বিয়ে করা বউকে যদি নিজের বুকে না নিয়ে ঘুমাই, পুরুষ সমাজ আমাকে মেনে নেবে না বউ। বলে আরিমাকে একটানে তার বুকে ফেলে দিল। আরিমার মাথা হ্যাং হয়ে গেছে। নেতা সাহেবকে নিশ্চিত ভূত পেয়েছে। এরকম উদ্ভট আচরণ হঠাৎ। আচ্ছা, আমি যা জানি নেতা সাহেব তা জেনে যায়নি তো? আরিমা মুখ তুলে ফায়ানের দিকে তাকালো। ঠিক তখনই ফায়ান আরিমার কপালে কিস করে দিল। আরিমা ফায়ানের বুকে মুখ লুকালো। তার কেমন শান্তি শান্তি ঠেকছে। তার কারণ কি হতে পারে? ফায়ানের বুকে এসে এই তার কারণ? তুমি আমার বউ, আমার পবিত্র ফুল। চিন্তা নিয়ে নিয়ে শুকিয়ে যেও না। আমার আদর করতে প্রবলেম হতে পারে, পরে দেখা যাবে একটা চুমুর ভারও নিতে পারছো না। আমি তোমার পাশে আছি, তোমার সব যুদ্ধের হাতিয়ার আমি হব বউ। বলেই আরিমাকে আরেকটু আঁকড়ে ধরল ফায়ান। কি গো নতুন বউ, সকাল সকাল এভাবে রাঙা মুখ করে বসে আছো কেন? আমাদের রঙ্গিলা বধূ, কি ব্যাপার? আরিমা চোখ ছোট ছোট করে ফারহাকে দেখছে। মেয়েটার মাথায় চলছে কি? কিরে, এভাবে বলছিস কেন? কিভাবে বলবো সোনা? বোন, তোর কি হয়েছে ক? বাদ দে, আগে বল কাল রাত কিভাবে কাটালি? মানে? দেখ, তোর গাল দুটো রসগোল্লা হয়ে গেছে। কেন কেন বল দেখি। ফাজিল, উনি তোর ভাই লাগে, এসব বলতে লজ্জা করে না? ভাইয়ের আগে তুই আমার বান্ধবী, আমার রাইট আছে তো। তুই সহ বাসর ঘরে ঢুকতেছিস? ফারহা এবার কপাল চাপড়ালো। তাকে কি বলছে? দুজনেই নিরামিষ, তা তার বোঝা উচিত ছিল। ভাইয়া কোথায়? তুই একা কেন রুমে? উনি 4টার দিকে একটা কল পেয়ে চলে গেছে। মানে কই গিয়েছে? আটকেলি না কেন? আজ তো বউ ভাত। তোর ভাই কোনো বাচ্চা না, যথেষ্ট অ্যাডাল্ট উনি, তার উপর একজন নেতা, ওনার তো কতই কাজ আসবে। কি রে, একদিনেই পাক্কা গিলির ভাবছে? রাতে ডোজ বেশি পড়েছে। বলেই কিটকিট করে হাসতে লাগলো ফারহা। আরে ধুর পাগলা, সেসব কিছুই না। আচ্ছা, তুই ভাইয়াকে ভালোবাসিস তাই না? সেই ছোটকাল থেকে। আরিমা হকচকিয়ে গেল। এসব কি বলছে ফারহা? সে কি সব জেনে গেল? মানে এসব কি বলছিস? আমি জানি শোনা। কই, কিভাবে? আরিমার হাঁসফাঁস লাগছে। সে এত তাড়াতাড়ি ধরা পড়তে চায়নি। দোস্ত, নেতা সাহেবকে বলিস না প্লিজ। আরিমার চোখ পানিতে টলমল করছে। এই ব্যথা যে কাউকে বোঝানোর নয়। সে ছোটকাল থেকে একজনকে মন দিয়ে বসেছিল, কিন্তু ষোড়শীতে যে বিরাট ভুল করে বসেছিল।
এরকম ভুল কিভাবে করেছিল সে? সি, ফায়ান সব জানলে তাকে কি মেনে নিবে? না, আর তাকে হারাতে পারবে না সে। কি রে, কই হারালি? আই লাভ ইউ রে। আই লাভ ইউ টু রে। ফারহা আরিমাকে জড়িয়ে ধরলো, তার ভীষণ কান্না পাচ্ছে। আমি ভাবতেও পারিনি তোকে আবার ফিরে পাবো। আমার যে ফিরতেই হতো, অপরাধীদের শাস্তি দিতে হতো না। ভাই সব শেষ হয়ে গেল, সব শেষ। ফায়ান নিজের টেবিলের উপর বসে আছে। পার্টি অফিস সম্পূর্ণ খালি, শুধু সে আর নাদিম এখানে উপস্থিত। এমতাবস্থায় নাদিমের কথা শুনে বেশি বিরক্ত হলো ফায়ান। এইভাবে মহিলাদের মতো কথা বলছো কেন? ভাই রাজ দেশ ছেড়েছে, প্রাইভেট প্লেনের মাধ্যমে সে রাতারাতি বাংলাদেশ থেকে কেটে পড়েছে। তো ও চুলোয় যাক, তোমার শাস্তি আছে নাদিম। নাদিম ভড়কালো, ঘাম ঝরছে তার। সে কোনো ভুল করেনি তো? ভাই আমার দ্বারা কোনো ভুল হয়েছে? চরম ভুল করেছো তুমি, এ ভুলের মাফ নেই। ভাই তোমার কি আক্কেল গুড়ুম হয়েছে? কাল আমার বিয়ে হলো, বউয়ের সাথে বাসর তো দূরে থাক, একটু শান্তিতে ঘুমাতেও পারলাম না। কি করা উচিত তোমাকে? নাদিম হা করে ফায়ানের দিকে তাকিয়েছে। সে যেন বিশ্বাসই করতে পারছে না ফায়ান এরকম নির্লজ্জ হয়ে গেছে। পরক্ষণে নিজের মাথায় চাটি মারল নাদিম। ভাই যদি জানে সে মনে মনে কি বলছে, নির্ঘাত গর্দান যাবে তার। শোনো, একটা কথা বলি। ফায়ানের গম্ভীর কণ্ঠে নাদিম একটু নড়ে চড়ে বসল। আমি তোমার বিয়ে ঠিক করেছি। নাদিম চরম আশ্চর্য হলো, যেন স্তব্ধ খেয়ে বসে আছে। ভাই বউ না হলে তো বুঝবে না কিভাবে মাঝরাতে ডেকে আনো। তোমার বাসর রাতে তোমাকেও আমি এভাবে ডেকে এনে প্রতিশোধ নেব। নাদিম ভ্যাবাচাকা খেয়ে গেল, শুকনো ঢোক গিলল। ভাই পাত্রী কোথায় পেলেন? কেন, ফারহাকে ভালো লাগে না তোমার? শেষ। নাদিম বুঝি জ্ঞান হারাবে। বিয়ে করে ফায়ানের মাথা একদম গেছে। কি বলছেন এসব ভাই? আমি দেখো, এত কথা বলতে নারাজ আমি। হঠাৎ ফায়ানের ফোনটা বেজে উঠল। ফায়ান বিরক্তি নিয়ে ফোন রিসিভ করলো। এই মোবাইল বারবার তার বউয়ের থেকে এটাকে সরিয়ে আনে। স্যার, এলাকায় মারামারি হয়েছে, জলদি আসুন স্যার। বিকেলে আসছি। কিন্তু আর কিছু বলতে না দিয়ে ফায়ান কল কেটে দিল। তারপর বলল, নাদিম, গাড়ি বের করো, আমার ভীষণ বউ বউ পাচ্ছে। বউটা নিশ্চয়ই রেগে আছে, তাকে মাঝরাতে ফেলে চলে আসতে হয়েছে। এই বলে ফায়ান অফিস থেকে বেরিয়ে গেল। নাদিমও পিছু পিছু ছুটছে। বিয়ে করার সাইড ইফেক্ট এসব, নয়তো ভাই কোশ্চিনকালেও কাজে হেরফের পছন্দ করে না। কি সাংঘাতিক আমি আর ফারহা। এসব ভাবতেই গাল দুটো টমেটো হয়ে গেল নাদিমের। ইস, কি লজ্জা, কি লজ্জা। কিরে, তোর জামাই কোথায়? আরিমা খেয়ে দিয়ে এসে নিজের ঘরে ঘাপটি মেরে বসে আছে। বাইরে গেলেই ভেড়াগুলোর জন্য বিপাকে পড়তে হবে, কি না কি প্রশ্ন করে বসে। হঠাৎ আকস্মিক কণ্ঠ শুনে চমকে গেল সে। তোরা এখানে কেন? 6 ভেড়ার ছানাকে একত্রে দেখে আরিমা ভড়কালো। যাদের থেকে পালানোর চেষ্টা করছে তারাই হাজির। ছাড় তো, এসব নেতা ফেতার চরিত্রে গবরের মতন পবিত্র। দেখ কার সাথে না কার সাথে ফুর্তি করছে। আরিমা চোখ পাকিয়ে আফ্রিদের পানে তাকালো, চোখ দিয়েই ভস্ম করে দেবে যেন। দোস্ত, মজা করেছি, স্যার দুশ্চরিত্র না আমরা জানি। আরিমা ঠাস করে একটা কিল বসিয়ে দিল আফ্রিদের পিঠে। আফ্রিদ ব্যথায় চোখমুখ খিসে বন্ধ করে নিল। সুন্দরী মেয়েদের হাতের জোর খুব বেশি বুঝি। আরেকদিন এসব ফালতু কথা বলবি তুই? সরি দোস্ত, আর বলবো না। মাগো, পিঠ জ্বলে যাচ্ছে যেন। কি রে বেলা, শুনছিলাম তোরা নাকি ঝগড়া লাগিয়েছিলি? আরিমার কথায় বেলা মিটমিট করে হাসলো। তোর বয়ফ্রেন্ডের কি খবর? কাল রাতে ব্রেকআপ করেছি দোস্ত। আরিমার চোখ কপালে। এই মেয়ে বলে কি জামা কাপড়ের মতো ছেলে বদলাই? তো কাঁদছিস কেন? একটা পটিয়েছি তাই। বেলার টপটপ উত্তর শোনে ফারহা ঠাস করে আফ্রিদের উপর পড়ে যেতে নিল। আরিমা তাকে হ্যাঁচকা টান দিয়ে সোজা দাঁড় করিয়ে দিল। কে সেই হতভাগা? বেলা মুচকে মুচকে হাসছে। বাকিরা তার দিকে তাকিয়েছে উৎসুক দৃষ্টিতে। মনির! আরিমার চিৎকারে সবাই কানে হাত দিল। মনির তুই? শেষমেশ অঞ্জনার বয়ফ্রেন্ড বেলাতে এসে থামলো। দোস্ত, মনির লজ্জায় লাল নীল হয়ে যাচ্ছে। আমার কোনো দোষ নেই, ও জোর করে আমার সাথে রিলেশনশিপে চলে এসেছে। অসহায় কণ্ঠে বুলি আওড়ালো মনির। কি বললি তুই? এই তোরা থামবি? তোদের কাছে ট্রিট প্রাপ্য আমরা। এখন বল, দুলাভাই কোথায়? তাকে দেখছি না যে। এই যে আমার শালক শালিকারা, আমাকে মিস করছো বুঝি? হঠাৎ ফায়ানের আগমনে সবাই ভড়কে গেল। তাড়াতাড়ি রুম থেকে বেরিয়ে গেল সবাই। এখানে থাকা বিপজ্জনক তাদের জন্য। সবার যাওয়ার দিকে তাকিয়ে ফায়ান মুচকে হাসল। তারপর ঠাস করে দরজা লাগিয়ে দিল। ওপাশে যারা ছিল হঠাৎ শব্দ পেয়ে তারা লাফিয়ে উঠল। দুলাভাই ডেঞ্জারাস। দরজা বন্ধ করলেন কেন? নিশ্চয়ই কিছু খাননি। আসেন আপনাকে খেতে দেই, অনুষ্ঠান শুরুর অনেক দেরি। ফায়ান কিছু বলল না।
আরিমার দিকে এগিয়ে তাকে নিজের সামনে মিশিয়ে নিল। তারপর এক হাত আরিমার পিঠে রেখে বলল, আমার না ভীষণ বউ বউ পাচ্ছে, তাই সব কাজ রেখে তোমার কাছে ছুটে এসেছি বউ। আরিমা হতবাক। কাল রাত থেকে ইনার হয়েছে কি? কিরকম নির্লজ্জ মার্কা কথা বলছে নেতা সাহেব। আপনি দিনকে দিন নির্লজ্জ বেহায়া নেতা সাহেব হয়ে যাচ্ছেন। ছাড়ুন আমাকে। ওদের বের করে দিলেন কেন? কি ভাববে? আমি তাদের বের করিনি, নতুন দম্পতিকে প্রাইভেসি দিতে হয়, তা তোমার ভেড়ার বাচ্চারা জানলেও তুমি জানো না। আপনি ছাড়ুন আমাকে, লুচ্চা বেটা। আমি লুচ্চামো করেছি? ফায়ান এক ভুরু উঁচু করে আরিমার দিকে তাকালো। না করেননি, ছাড়েন। আরিমা ছোটার চেষ্টা করছে কিন্তু পারছে না। ফায়ান আরিমাকে ছেড়ে দিয়ে এক হাত দিয়ে গাল চেপে ধরলো, তারপর ডান গালে একটা চুমু দিয়ে সরে এলো। আরিমা ডান গালে এক হাত রেখে হা করে তাকিয়েছে ফায়ানের পানে। ফায়ান মুস্কি মুস্কি হেসে বলল, বউ আর একটা চুমু দিব? এভাবে তাকিয়ে থেকো না, না হলে চুমুর ডোজ বেড়ে যাবে। অসভ্য, চরম অসভ্য নেতা সাহেব, ভীষণ অসভ্য। ফায়ান হাসতে হাসতে ওয়াশরুমে ঢুকে গেল। বাহ, বৌমা তো মাশাআল্লাহ বলেই আরিমার কপালে একটা চুমু খেলো ফায়ানের খালামণি। খালামণি, তুমি ওকে চুমু না দিয়ে আমাকে দাও। মিসেস রুবিনা ফায়ানের দিকে তাকিয়ে বলল, কেন? তোকে কেন চুমু দিব? বৌমাকে দিব। কি সুন্দর দেখতে মেয়েটা। তোর মতো ছাগল কিভাবে একে পাঠালো? হ্যাঁ রে, কালো জাদু করিসনি তো আবার? উফ খালামণি, তুমি বুঝো না কেন? তোমার বৌমাকে চুমু খাওয়ার জন্য আমি আছি, কিন্তু আমাকে চুমু খাওয়ার জন্য কেউ নেই। বলেই মুখটা দুঃখী দুঃখী ভাব করে নিল ফায়ান, যেন নিষ্পাপ শিশু সে। এদিকে আরিমা বিষম খেল। এতক্ষণ সে মুসকি মুসকি হাসছিল তাদের কাহিনী দেখে। এবার ইচ্ছে করছে এক ঘুষিতে বৃন্দাবন পাঠিয়ে দিতে ফায়ানকে। কেটে গেছে বেশ কয়েকদিন, যে যার মতো নিজেদের কাজে ব্যস্ত। ভেড়ার ছানাগুলো ভার্সিটি নিয়ে পড়ে আছে। নাদিম ফারহার সামনে কম কম আসার চেষ্টা করে, কিন্তু ফায়ান তাকে কোনো না কোনো বাহানায় ফারহার সাথে সাক্ষাৎ করাবেই। বেচারা না পারে বলতে আর না পারে সইতে। এদিকে আরিমা ফায়ানে বোধ হয়ে আছে। ফায়ানের মতিগতি ঠিক ঠাহর করতে পারছে না সে। রোজকার মতন ফায়ান ভোরে বেরিয়ে যায় আর গভীর রাতে বাসায় ফেরে। আরিমা অপেক্ষা করতে করতে ঘুমিয়েই পড়ে। ফায়ান নিজ দায়িত্বে তাকে রুমে দিয়ে আসে। দুজনের একজনও রাতে খেতে পারে না, বলা যায় ইচ্ছে করেই খায় না। আরিমার মায়াবী আদলের দিকে তাকিয়ে ফায়ান আর ঘুম ভাঙাতে পারে না। মায়া হয় তার, তাই নিজেও আর খায় না। আরিমা এতে রাগ করলেও তার নেতা সাহেবও এক কথার মানুষ। বেশি বাড়াবাড়ি করলে ফায়ান বলে, বউ না খেলে বর কিভাবে খেতে পারে? আর তোমাকে কে বললো আমি খাই না? খাই তো। এই যে ঘুমানোর আগে তোমাকে চুমু খাই, এটার কাছে বাকি খাবার তুচ্ছ। আরিমা হতাশ হয়ে তখন ফায়ানের দিকে তাকিয়ে থাকে। কিচ্ছু বলার নেই। বিয়ের পর প্রচুর বদলেছে ফায়ান। আজকে আরিমা ভার্সিটিতে যায়নি, তার অবশ্য কারণ আছে। আরহামকে একদমই সময় দেওয়া হয়ে ওঠে না তার, তাই আজ আরহামের সাথে সে সারা দিন আড্ডা দেবে। ঘুম থেকে উঠে চুলে খোপা করতে করতে আরহামের রুমের দিকে এগিয়ে গেল আরিমা। আরহাম এখন ফারহার সাথে থাকে, তাকে টানলেও আসে না। কি জানি ফারহা তাকে কি বুঝিয়েছে। আরহামকে রুমে না পেয়ে ড্রয়িং রুমে এলো আরিমা। সেখানে আরহাম মনোযোগ সহকারে কার্টুন দেখছে। আরিমা আরহামের দিকে তাকিয়ে দীর্ঘশ্বাস ফেলল, তারপর কিচেনের দিকে গেল। এ কি বৌমা, সাত সকালে রান্নাঘরে কি করছো তুমি? বৌমারও তো রান্নাঘরেই থাকে। তুমি নতুন বউ, কয়েকদিন ভালোভাবে কাটাও, তারপর আমিও নিজ দায়িত্বে সংসারের চাবি তোমাদের দুই বউয়ের হাতে তুলে দিব। কি বলিস ছোট? মোহনার কথাই সোনালি সায় জানালো, তারপর বলল, নাও মা, এই পায়েসের বাটিটা দাদু ভাইয়ের কাছে নিয়ে যাও। দাদু ভাই নাকি পায়েস বেশ পছন্দ করে, আমি নিজে হাতে বানিয়েছি, যাও। কিন্তু আমি একটু কাজ করে দিয়ে তারপর যাই। আমরা তিনজন আছি না রান্নাঘরে, তুমি যাও তো, আমার দাদু ভাইটা না খেয়ে আছে। আরিমা একবার কাজের মেয়েটার দিকে তাকলো। সে উৎফুল্ল দৃষ্টিতে আরিমার দিকে তাকিয়েছে। আরিমা কিছুই বুঝলো না ব্যাপারটা। ভাবিরা কোথায়? তারা একটু বাহিরে গেছে। আরিমা আচ্ছা বলেই সেখান থেকে চলে এলো। তারপর আরহামকে এসে পায়েস খাওয়াতে লাগলো। কিরে, ওদের দিকে এভাবে তাকিয়ে আছিস কেন? মোহনার কথায় সোনালি আরহামের দিকে দৃষ্টি সরিয়ে নিল। কোনো অপেক্ষা জুট ঝামেলা ছাড়াই আমি একটা নাতি পেয়ে গেছি, দেখছো না? আমার হাতের পায়েস কত আয়েশ করে খাচ্ছে। ও তো তোর হাতের রান্না বরাবরই মজার হয়। বারে ভাবি, তোমার হাতের রান্না তো আমার থেকেও মজা।
কাজের মেয়েটা দুজার দ্বন্দ্ব দেখে বলে উঠল, চাচি আম্মা আপনাদের দুজনের হাতে রাঁধুনি লাজবাব, যাকে বলে বুটি ফুল। মোহনা এবং সোনালি একসাথে হেসে দিল। আশার শব্দ পেয়ে আরিমা আর আরহাম তাদের দিকে তাকালো। তারপর তারাও মৃদু হাসলো। শুনছেন? আরিমার মিনমিন কণ্ঠে সোনালি তার দিকে তাকালো। হ্যাঁ মা, বলো, কিছু দরকার? আসলে আমি একটু বাইরে যেতে চাচ্ছি, আরহামকে স্কুলে ভর্তি করাবো তো তাই। হ্যাঁ যাও, সমস্যা নেই তো। ধন্যবাদ আন্টি। বলেই মুচকি হাসলো আরিমা। আন্টি কেন বলছো মা? আমাকে মা ডাকবে। কিন্তু আন্টি, আমি তো কাউকে মা ডাকিনি কখনো, তাই হয়তো মনে থাকে না। পরের বার থেকে ট্রাই করব। বলে মোহনা আর সোনালির থেকে বিদায় নিয়ে ছাদ থেকে নেমে এলো আরিমা। তারপর চোখ থেকে বেয়ে আসা অশ্রুকণা একটু আঙুলের সাহায্যে তুড়ি মেরে ফেলে দিল। শাস্তি দিবে সে, কঠোর শাস্তি তাদের জন্য অপেক্ষা করছে। যারা তাকে এতিম বানিয়েছে, তাকে মায়ের আঁচলে থাকতে দেয়নি, যারা বাবার আদর পেতে দেয়নি তাকে, শেষমেশ বোনটাকেও তারা কেড়ে নিয়েছে। ছাড়বে না সে কাউকে। তার মনে এখন দাও দাও করে আগুন জ্বলছে, প্রতিশোধের আগুন দাবানল জ্বলছে তার মনে। এদিকে মোহনা আর সোনালি একে অপরের দিকে অসহায় দৃষ্টিতে তাকালো। মেয়েটার কি বেশি কষ্ট? ফারহার বাকিরা সহ ক্যাম্পাসে আড্ডা দিচ্ছে। আড্ডার মূল টপিক হলো মনির আর বেলা এ নিয়ে 38 বারের মতো ব্রেকআপ করলো, আর তাদের ট্রিটও এই নিয়ে 38 বার। দোস্ত, কেউ এই কদিন এতবার ব্রেকআপ করতে পারে? তোদের না দেখলে জানা হতো না আমাদের। গিনেস বুকে নাম চলে যাবে তোদের। চালিয়ে যা। পিৎজার একাংশ মুখে পড়তে পড়তে কথাটা বলল শুভ। আর ওয়াদা করিয়েছিল বেলা আর মনিরকে দিয়ে যখন ব্রেকআপ হবে তাদের ট্রিট দিতে, কারণ রিলেশনের ট্রিট তারা দেয়নি। তখন মনিররা বড় গলায় বলেছিল, আমরা ব্রেকআপ করি তো। কিন্তু তাদের কথা মিথ্যা প্রমাণিত হয়ে দিনে 3-4 বার ব্রেকআপ করে বসে থাকে এরা। তখনই বন্ধমহল উড়ে আসে তাদের থেকে ট্রিট নেওয়ার জন্য। বেলা একটা কোক ধরতে নিলেই তার হাতে থাপ্পড় মারে ফারহা। খেতে খেতে ফারহা বলে, এসব আমাদের জন্য, দূরে থাক মহিলা। বেলা মনিরের দিকে অসহায় দৃষ্টিতে তাকালো। মনিরও তাই। তারা দুজন চোখে চোখে কথা বলছে যেন। ভাই, আর জীবনেও ব্রেকআপ করবো না, প্রমিস। আপা আপা, এমপি সাহেব আইছে। চম্পা খানম পানের পিক তার বরাদ্দকৃত স্থানে ফেলল। তারপর রহস্যময় হাসি দিয়ে বলল, বাহ, আজকে যে এমপি সাহেব আমার দরবারে, ব্যাপার কি এমপি সাহেব, মাল লাগবো নি? ফায়ান চোখ গরম করে চম্পার দিকে তাকালে চম্পা চুপ হয়ে যায়। নতুন কোনো মেয়ে এসেছে? চম্পা ভুরুকুসকে ফায়ানের দিকে তাকালো। তার জানা মতে ফায়ানের চরিত্রে কোনো সমস্যা নেই, কিন্তু মেয়েদের কথা জিজ্ঞেস করছে কেন? কি হলো, কথা কানে যায় না? না, নতুন কোনো মায়া আছে নাই, আসবো আজ রাতের বেলায়। সব ইনফরমেশন আমার চাই, এবং এক্ষুনি। কালা, আপনারে কেন দিবার যাইতাম, তারা আমার ডিম পাড়া হাঁস, তাদের দিয়া টাকা কামামো মিয়া। যদি পুলিশের হাতে উত্তম মধ্যম না খেতে চাও, আমি যা বলেছি করো। তাদের ইনফরমেশন তো আমাদের দেয় না মিয়া, তবে হ্যাঁ, রাত 2টা এখানে আসতে পারেন, তখনই তারা মাইয়া লই আইব। ফায়ান কিছু না বলে সেখান থেকে চলে আসে। ফায়ানের যাওয়ার পানে তাকিয়ে চম্পা বলল, এমপি সাহেব, একদিন আপনারে পাওনা লইকা কি করতাম পারি? আপনারে দেখলে যে আমি আমার মনের মধ্যে থাকতে পারি না। আরিমা আরহামকে ভর্তি করে স্কুল থেকে বের হলো। মাস শেষ হতে কয়েকদিন বাকি। তারপর থেকে আরহাম স্কুলে যাবে। আরহামের খুশি যেন ধরে না। সে পড়তে যাবে। মাম্মা, চলো আইসক্রিম খেয়ে আসি। আইসক্রিম খাবে? কিন্তু যদি অসুস্থ হয়ে যাও তখন কি হবে? আরিমা হাসলো আরহামের কথায়। বেশ পাকা পাকা কথা বলে তার ছেলে। তুমি গাড়িতে গিয়ে বসো, আমি আইসক্রিম নিয়ে আসছি। না মাম্মা, আমিও তোমার সাথে যাব। না শোনা, আমি এই যাব এই আসবো। যাও গাড়িতে গিয়ে বসো। মাম্মা। আরহাম গাল ফুলিয়ে গাড়িতে উঠে বসলো। আরিমা তা থেকে মুচকি হাসলো। সে অবশ্যই আরহামকে নিয়ে রাস্তার ওপারে যাবে না। গাড়ি লক করে রেখে গেল সে। পাশে যদি বিপদ হয় কোনো, ছেলেটার কিছু হলে তার বাঁচা দুঃসাধ্য। আরিমা আইসক্রিমওয়ালার সাথে কথা বলছে আর বারবার গাড়ির দিকে তাকাচ্ছে। তাড়াতাড়ি যেতে পারলেই হলো এখান থেকে। ম্যাডাম, বিলটা দিন। আরিমা ব্যাগ থেকে টাকা বের করে বিল মেটালো। তারপর দ্রুত পদে গাড়ির কাছে আসলো।
বাবাটা গাল ফুলিয়েছে নিশ্চয়ই, কিন্তু গাড়িতে আরহামকে দেখতে পেল না আরিমা। সাথে সাথে হাত থেকে আইসক্রিম মাটিতে পড়ে গেল, আর দুজন পথচারী বাচ্চা এসে আইসক্রিমগুলো কুড়িয়ে দৌড়ে পালালো। এতে আরিমার হুঁশ নেই। সে আশেপাশের সবাইকে জিজ্ঞেস করতে ব্যস্ত, কিন্তু কেউ কিছুই দেখেনি। এও কি সম্ভব? আরিমা রক্তচক্ষু নিয়ে সামনে তাকিয়েছে। আরহাম তার শেষ স্মৃতি, সে কিছুতেই দূরে যেতে দেবে না তাকে। ইস, কেন সে তাকে নিয়ে গেল না? মা হিসেবে কি ব্যর্থ সে? তখনই ফায়ানের কল এলো। বাঁচতে বাঁচতে কেটে গেল। পরপর 3 বার রিং হবার পর আরিমা রিসিভ করলো। হ্যালো, কোথায় তুমি? আরহাম, আরহাম, কি হয়েছে আরহামের? তুমি কোথায়? আমি স্কুলের সামনে। সেখানেই দাঁড়াও, আসছি আমি।